সেই বৈঠকে হাওড়ার সব তৃণমূল বিধায়করা যোগ দেবেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব চলছে। প্রায় 50 জন বিধায়ক দল ছাড়তে পারেন। যে এইগুলো ছিল, এইগুলো সবটাই হচ্ছে ধান্দাবাজ, এগুলো চলে গেছে, তৃণমূল একেবারে পরিষ্কার হয়ে গেছে। রাজ্য বিধানসভায় যেন সার্কাস চলছে। দুই জোকার তারা এবার সার্কাস দেখাচ্ছে। তারা আবার বলছেন নতুন দল করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ তাকে চিঠি দেবেন এবং তার দলে, সেই সার্কাস দলে 50 জন জোকার রয়েছে। তবে সেই সার্কাস শেষ পর্যন্ত কতটা মানুষ নিতে পারবে? ইতিমধ্যেই আপনারা জানেন যে আজকে হাওড়ায় প্রশাসনিক বৈঠক আছে এবং সেই প্রশাসনিক বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী, থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ হাওড়ায় সব তৃণমূল বিধায়ক। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করার কথা ঘোষণা করেছিলেন। কলকাতা, উত্তর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া উন্নয়ন সহ একাধিক ইস্যুতে বৈঠক করবেন। সেই বৈঠকে হাওড়ার সব তৃণমূল বিধায়করা যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে এবং সেই প্রশাসনিক বৈঠকে সেই সমস্ত তৃণমূল বিধায়করা কি জানান সেটাও কিন্তু দেখতে হবে। কারণ অরূপ রায় অলরেডি পা তিনি বাড়িয়ে রেখেছেন, আর তৃণমূলকে তার ভালো লাগছে না। অনেক দিন যে সুখের সংসার ছিল, দল হেরে গেছে এবং হেরে যাওয়ার পরে এখন আর সেই সুখ তো নেই। ওদিকে সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি তো দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন, গ্যারেজের আশেপাশে উকি ঝুঁকি মারছিলেন। তারপরে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয়ে যা তিনি করলেন সেটা আর বাংলার মানুষের জানতে আর বাকি নেই। তবে বিরোধীদের ডাকা হবে সে কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই উত্তরবঙ্গ, কল্যাণী, হুগলিতে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেই সমস্ত বৈঠকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদরা উপস্থিত হয়েছিলেন। কল্যাণীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বারাসাতের তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি আবার কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন। সেই নিয়ে জোর জল্পনাও চলেছে তৃণমূলে এই মুহূর্তে বিদ্রোহী বিতর্কিত সাংসদ কাকলি। তার সঙ্গে কি বিজেপির যোগাযোগ রয়েছে সেই প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব চলছে। প্রায় 50 জন বিধায়ক দল ছাড়তে পারেন। সেই জল্পনার কথা বঙ্গ রাজনীতিতে লাট্টুর মতো ঘুরে বেড়াচ্ছে। কি হবে আর কি হবে না, কারণ চিঠি বিতর্ক কাণ্ডে সোমবারই দল বিরোধী কাজের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে তৃণমূল বহিষ্কার করেছে। ঋতব্রতর নেতৃত্বে কি তাহলে এই 50 জন তৃণমূল বিধায়ক দল ত্যাগ করেছেন? কারণ আজকে নয়া মোড় নিয়েছে নাটকে। নতুন দল গঠন করা হচ্ছে, সেই চর্চা চলছিল এবং বুধেই সব ফাইনাল হয়ে গেল। চিঠি বিতর্ক কাণ্ডে আমরা বারবার দেখেছি সই কে করেছে। কেউ বলছে আমি সই করিনি, উনি বলছেন সই করিনি, তিনি বলছেন সই করিনি। তাহলে সইটা কে করলো? ভূতের মা। ওদিকে আবার সই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে ছুটে গেছেন। এদিকে জোরালো বার্তা দিলেন উলবেড়িয়া পূর্বের এই বিধায়ক ঋতব্রত। ভোল বদল আগে থেকেই করে রেখেছি এবং বুধবারের নবান্নে যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে উপস্থিত থাকবেন হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ও থাকতে পারেন নিঃসন্দেহে। তিনি তো আগেই পা বাড়িয়ে রেখেছেন, বলছে তৃণমূলে আর ভালো লাগছে না, ঠিক আছে আমার কেউ খোঁজ খবর নেয় না, এই যে আমি হেনস্থা হয়েছি কেউ আমার খোঁজ নেয় না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নিয়েছিলেন? অরূপ বাবুর কাছে প্রশ্ন, ওই আপনার যেখানে বাড়িটা রয়েছে সেই বাড়িটা তো আপনি মিনি নবান্ন বানিয়ে রেখেছেন,
ওই গলির মধ্যে ব্যারিকেড করে এমনভাবে রেখেছেন যেন হচ্ছে আপনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তো বটে ছিলেনই, আপনাকে দেখে মনে হয় আপনি বলে হাওড়া জেলার মুখ্যমন্ত্রী। যতদিন তৃণমূল ক্ষমতায় ছিল ততদিন আপনার বাড়ির ওই গলিটা ওটা মুখ্যমন্ত্রীর বাড়ির মতোই একেবারে টাইট সিকিউরিটি করে দিয়েছিলেন। সাধারণ মানুষ ওইখান থেকে যেতে পারে না। হতে পারেন আপনি রাজ্যের মন্ত্রী, কিন্তু রাজ্যের মন্ত্রী বলে আপনি গলি আটকে বসে থাকবেন এটা তো হতে পারে না। এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তার যে মেদিনীপুরে যে বাড়ি, নন্দীগ্রামে তার যে বাড়ি, গিয়ে দেখুন সাধারণ মানুষ যাতায়াত করছে। এই আপনার মতো তৃণমূল থাকার থেকে না থাকা অনেক ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অনেক ভালো হবে, পরিষ্কার হয়ে যাবে যে এইগুলো ছিল, এইগুলো সবটাই হচ্ছে ধান্দাবাজ, এগুলো চলে গেছে, তৃণমূল একেবারে পরিষ্কার হয়ে গেছে। কারণ কেউ কেউ ইতিউতি এই বিজেপিতে যাবে বলে মাঝে মধ্যে তারা অনেক রকম করছে, চিঠি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওই আরজি কর নিয়ে। আবার কেউ বা বলছে তৃণমূলে সব চোর, একমাত্র সেই মোড়ে একে সাধু। তুমি আর চোর বটে, আমি হলাম সাধু, না আমি হলাম সাধু বটে, তুমি হলে চোর। এই এখন চলছে তৃণমূলের ঘরে, এইটা চলছে। ওদিকে ঘরের শত্রু আর এক বিভীষণ, তার নাম হচ্ছে বাবুন ব্যানার্জি। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সুযোগ সুবিধা কি তিনি নেননি? যেখানেই গেছেন ফার্স্ট তার পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই। তিনি হঠাৎ তিলক ফিলক কেটে একেবারে রাতারাতি সন্ন্যাসী হয়ে গেলেন। তিনিও বুঝি ওই বিজেপির যে ওয়াশিং মেশিন, যেটা বারবার সিপিএম বা তৃণমূল অভিযোগ করে ওখানে একটা ওয়াশিং মেশিন আছে, ওই ওয়াশিং মেশিনে আপনি নিজেকে ওখানে পুড়ে ফেলেছেন। তো এসব চলতে থাকবে। সরকার যখন থাকে তখন একরকম হয়, সরকার ভেঙে যাওয়ার পরে, সরকার চলে যাওয়ার পরে সেই সরকারে যারা সুযোগ সুবিধে, আমোদ প্রমোদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা যারা ভোগ করেন, তারা চেষ্টা করেন ওই ভোগের কিছু অংশ রেখে দেওয়ার জন্য নতুন যে আসবে সেদিকে ঝাঁপিয়ে পড়বে। কালকেই ভান্ডা ফেটে গেছে। ওই যে শিয়ালদার যে কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজে সেখানে গিয়ে দেখলেন তো সেখানে আবার সুইমিং পুলের মতো বলে ব্যবস্থা রয়েছে, আবার সেই ওপরে আবার সেই ডলাই মালাইয়ের ব্যবস্থা রয়েছে, ওখানে আবার বস্তা বস্তা টাকা পাওয়া গিয়েছে। ওখানেও আবার একটা বেশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেখানে এইসব চলে। আমরা যখন ছোট ছিলাম, এই মোটামুটি ওই কলেজ সবে কলেজে যাব, তখন যারা ওই 90-এর দশকে যারা মাধ্যমিক পাস করেছিলেন, তারা সেই সময় মাধ্যমিক পাস করার পরে কলেজে ভর্তি হয়েছিলেন। কারণ এখন যেমন স্কুলে 11-12 ক্লাস রয়েছে, তখনকার দিনে মাধ্যমিক পাস করার পর সরাসরি কলেজে তাদের পদার্পণ হতো। তো সেই সময় কলেজ মনে ওই বঙ্গবাসী সুরেন্দ্রনাথ কলেজের নাম শুনলে এরা মনটা ধুকপুক ধুকপুক করতো ভয়ে। বাড়ির লোক অনেকেই বলতো না, সুরেন্দ্রনাথ বঙ্গবাসী ছেড়ে বাকি বাবা যে কোনো কলেজে চলে যা। কিন্তু পরবর্তীতে সেই সুরেন্দ্রনাথ বঙ্গবাসী কলেজ ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার একটা বড় জায়গা তৈরি হয়েছিল। কিন্তু তারই মধ্যে সেখানে কিছু ঘুষপেটিয়া সেখানে ঢুকে পড়েছিল এবং শিক্ষার যে মেরুদণ্ড সেটা তো ভেঙে তছনছ করে দিয়েছে। সেখানে আবার ডলাই মালাইয়ের ব্যবস্থাপনা আবার করে রেখেছে, আবার টাকা পাওয়া গেছে, ভালো টাকা। তো এইগুলো থাকার থেকে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। অর্থাৎ ওই একটা কথা বলে না, ওরা গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে যেভাবে তৃণমূল কংগ্রেসের 98 সাল থেকে 2011-র আগে পর্যন্ত তৃণমূলের যে পরিচয়, তৃণমূলের যে আন্দোলন, তৃণমূলের যে স্বচ্ছতা, তার যে ভাবমূর্তি, সমস্তটাই একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়ে 2011-র পরে যারা তৃণমূলে এলো, হয় বিজেপিকে নিয়ে, কারণ এই তৃণমূলের চোর ছাচরগুলো আবার বিজেপিতে গিয়ে যোগদান করবে। অস্বীকার করার কোনো জায়গা নেই, কোথাও না কোথা থেকে ফাঁক ফুঁক থেকে ঠিক ঢুকে পড়ছে। পাড়ায় দেখলে বোঝা যায়। একটা সময় আমার দুদিকে দুখানা বিধায়ক রয়েছে, একদিকে সজল ঘোষ রয়েছেন রাজ্যের বিধায়ক, আর একদিকে রয়েছে
রিতেশ তিওয়ারি, রাস্তার এপারে সজল ঘোষ, রাস্তার ওপারে রিতেশ তিওয়ারি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে রিতেশ তিওয়ারি যখন প্রচারে যাচ্ছেন তখন গুটি কয়েক লোক গাড়ি থেকে 8-10 জন করে নেমেছে এবং তারা পাড়ায় পাড়ায় ভিজিট করেছে, ডোর টু ডোর ভিজিট করার চেষ্টা করেছে এবং তাদের ফ্ল্যাগ লাগানোর লোক ছিল না। আমি দেখেছি রিতেশ দা মাইকে বলছে, ছোট যে মাইকগুলো হয় সেখানে বলছে, এবং সেই সময় তার যারা কর্মী সেই সময় যারা ছিলেন তারা ওই এখানে ওখানে পোস্টার ব্যানার লাগাচ্ছিলেন। অর্থাৎ পোস্টার ব্যানার লাগানোর জন্য রিতেশ তিওয়ারির সেই সময় লোক ছিল না। ঠিক একই ছবি সজল ঘোষের ক্ষেত্রে। আমি বেশ কয়েকবার তার ইন্টারভিউ নিতে গেছিলাম বরানগর বিধানসভা কেন্দ্রে। সেখানে সজল ঘোষের সাথে যাদের প্রচারে দেখেছি বিভিন্ন জায়গায় ঠিক একই মুখগুলো আমরা দেখতে পেয়েছি। সেটা বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ড হতে পারে, 20 নম্বর ওয়ার্ড হতে পারে, 26 নম্বর ওয়ার্ড হতে পারে। সজল ঘোষের সাথে ওই গুটি কয়েক লোককে দেখতে পাওয়া গেছে সর্বক্ষণের জন্য, এবং নির্বাচনের দিনকেও সেই গুটি কয়েক লোককে ওই দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু যেই না 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, ওরে বাপ রে বাপ, সে দেখলে মাথা চুল খাড়া হয়ে যাবার মতো। সে যে বাপের জন্মে কোনো দিনকে তাদেরকে বিজেপির ঝান্ডা নিয়ে অন্তত পাড়ায় দেখতে পাওয়া যায়নি, তারা বিজেপি হয়ে গেছে, আবার একে ওকে ধমকাচ্ছে চমকাচ্ছে। ফলে বিজেপিও খুব সাবধান। তৃণমূলের যা দশা হয়েছে, বিজেপির এই নতুন মানে ওই 4 তারিখে 12টার পরে যারা বিজেপি হয়েছে তাদের যদি আটকাতে না পারেন, তাহলে আগামী ভবিষ্যতে কিন্তু ঠিক এই তৃণমূলের মতো দশা না হয়ে যায়। কারণ ওই চোর ছাচরগুলো যারা কাজ হারিয়েছে, যারা ইট বালি সিমেন্টের সিন্ডিকেট চালিয়েছে, যারা তোলাবাজি তুলেছে, যারা ওই স্কোয়ার ফুট মেপেছে, সকালবেলা ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লো, হঠাৎ স্কোয়ার ফুট বেড়ে গেছে, বলছে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কত অ্যাডজাস্ট করতে হবে না, ওই ক্যালকুলেটর দেখে ওটা অ্যাডজাস্ট করে নিল যে আপনি এই কর্পোরেশনে যাবেন, আপনার এটা ভাঙা পড়ে যাবে, আপনি এটা অ্যাডজাস্ট করে নিন। এই অ্যাডজাস্ট যারা করতো তাদেরও কাজ চলে গেছে। এখন এই যে বেকার হয়ে গেছে, সরকার আসতেই এরা বেকার হয়ে গেছে। ফলে এই বেকারত্ব তার বেশি দিন চলতে পারে না, চালাতে হবে। গলায় মোটা সোনার চেন, হাতে 4টে করে আংটি, সাদা জুতো, সাদা প্যান্ট, সাদা জামা, সে পেল্লাই ব্যাপার। এখন তারা কোথায় যাবে? এখন তাদের যাওয়ার জায়গা হচ্ছে এই বিজেপির ঘরে গিয়ে শেল্টার নেওয়া। কারণ এই চালাতে হবে তো, প্রতিদিনের রোজগারের যে বিপুল রোজগার ছিল সেটা এক ধাক্কায় পড়ে গেছে। ফলে সেটাকে তো আবার চাগিয়ে তুলতে হবে। এই চাগিয়ে তোলার জন্য এরাই এই ফাঁক ফুঁক দিয়ে ঢুকে পড়ছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।